নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। গত প্রতিবেদনে আমরা যে তথ্যগুলি আপনার সামনে তুলে ধরতে পারিনি সময় অভাবে, সেই তথ্যগুলি আমরা এই পর্বে তুলে ধরব। আগামী 3 মাসে বেশ কয়েকটি গোচর রয়েছে, তার মধ্যে অনেকগুলি গোচর আমরা গত পর্বে ইতিমধ্যেই উল্লেখ করেছি। আশা করি সেই প্রতিবেদনটি শুনেছেন। আর যদি আপনি সেই প্রতিবেদনটি এখনও শুনে না থাকেন, তাহলে আপনার স্ক্রিনের ডান দিকে আসা আই বাটনে ক্লিক করে আপনি আমাদের গত প্রতিবেদনটি শুনে নিতে পারেন। শ্রোতা বন্ধুরা, আগামী 7 মে থেকে 23 মে পর্যন্ত বুধ আপনার চতুর্থ ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবেন। একজন প্রাচীন দেবতা এবং রাজকুমার বুধকে বুদ্ধির কারক গ্রহ মানা হয়, যিনি যোগাযোগ, বিশ্লেষণ, চিন্তাভাবনা এবং তথ্যের অধিপতি। তিনি যখন চতুর্থ ঘরে প্রবেশ করেন তখন এটি শুধুমাত্র গৃহস্থ জীবনেই নয়, বরং অন্তর্দৃষ্টি, মানসিক প্রশান্তি এবং পারিবারিক সম্পর্কেরও জটিল স্তরে এক অনন্য আলো ফেলেন। এই চতুর্থ ঘর, যা আমাদের মাতৃস্নেহ, আবাসস্থল, স্থাবর সম্পত্তি আর মানসিক ভিতের প্রতীক, যেখানে বুধের উপস্থিতি এক তীক্ষ্ণ ও কার্যকর প্রভাব নিয়ে আসে। আপনি অনুভব করতে পারেন আপনার চিন্তাধারা আগের থেকে আরও অনেক বেশি সংবেদনশীল, কিন্তু একই সঙ্গে বিশ্লেষণাত্মক হয়ে উঠেছে। পারিবারিক কোনো বিষয়, বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে সংলাপ, তা হোক মনে মনে কিংবা বাস্তবে, নতুন রূপ নিতে পারে। হয়তো কোনো পুরনো ভুল বোঝাবুঝি এই সময়েই আলোচনার মাধ্যমে পরিষ্কার হবে। আপনি হঠাৎ করেই বুঝে যাবেন অনেক কিছুই এতদিন আপনি অনুভব করলেও ভাষায় প্রকাশ করতে পারেননি, আর এখন সেই কথাগুলো সহজেই মুখে উঠে আসছে। একই সঙ্গে স্থাবর সম্পত্তি বা জমিজমা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাইলে এই সময়কাল হতে পারে যথার্থ। বুধ আপনার বিশ্লেষণী ক্ষমতা এমনভাবে জাগিয়ে তুলবেন যেখানে আপনি বুঝে যাবেন কোনটা ফাঁকা প্রলোভন আর কোনটায় রয়েছে বাস্তব লাভের সম্ভাবনা। গাড়ি কেনা, ফ্ল্যাট বুকিং কিংবা বাড়ি রিনোভেশন বা সারাইয়ের ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করে এগোতে পারবেন। একই সঙ্গে শিক্ষা ও গবেষণায় নিয়োজিত ব্যক্তিদের জন্য এই সময় হবে এক আশীর্বাদ স্বরূপ। মন যেমন স্থির থাকবে, তেমনি একাগ্রতার মাত্রাও বাড়বে। যারা ঘরে বসে লেখালেখি বা গবেষণামূলক কাজে যুক্ত, তাদের জন্য এটি আত্মপ্রকাশের সেরা সময় হতে পারে। যতই আপনি বিশ্লেষণ করুন, অন্তরে চলতে থাকবে এক অভ্যন্তরীণ প্রশ্নোত্তরের ধারা। আমি কি ঠিক করছি? এই জায়গাটা কি সত্যি আপনার জন্য নিরাপদ? এই দ্বন্দ্বই আপনাকে আরও পরিণত করে তুলবে। তবে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচার জন্য ধৈর্য ও বাস্তবতা বোধও জরুরি। এই চতুর্থ ঘরের অভিজ্ঞতা এক ধরনের ঘর থেকে ঘরকে নতুন চোখে দেখা, যেখানে আপনি শুধু চারপাশ নয়, নিজের ভেতরের বাড়িকেও নতুন করে অনুভব করবেন। রাজকুমার বুধ আগামী 23 মে থেকে 6 জুন পর্যন্ত বৃষ রাশিতে আপনার পঞ্চম ঘরে অবস্থান করবেন। পঞ্চম ঘর, যা সৃজনশীলতা, প্রেম, সন্তান, বুদ্ধিবৃত্তিক প্রকাশ এবং ভাগ্যের আকস্মিক উজ্জীবনের ক্ষেত্র হিসাবে পরিচিত। সেখানে বুধের প্রবেশ মানসিক আকাশে এক অনন্য ঝলকানি আনে। আপনার চিন্তা শক্তি এই সময় যেন আরও সংগঠিত, ভারসাম্যপূর্ণ এবং বাস্তব ভিত্তিক হয়ে ওঠে। যে চিন্তাগুলো এতদিন ভাষা ছিল, সেগুলো এখন রূপ পেতে শুরু করবে। হঠাৎ করে আপনি বুঝে যাবেন কিভাবে কোনো পুরনো পরিকল্পনাকে নতুনভাবে উপস্থাপন করলে সেটি বাস্তবে রূপ নিতে পারে। সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত, লেখা, ছবি, ভিডিও নির্মাণ, অভিনয় বা শিক্ষাদান, তাদের জন্য এটি এক অপূর্ব সময়। বুধ এখানে ধনী রূপে আসেন আর আপনি হয়ে ওঠেন তার বাহক। আপনি যা ভাবেন তা শুধু কল্পনা নয়, তাকে প্রকাশ করার রাস্তাও খুঁজে পাবেন। প্রেমজ জীবনে সূক্ষ্ম বুদ্ধি ও সামঞ্জস্য বাড়বে। আপনি হয়তো অনুভব করবেন কিছু না বলেও অনেক কিছু বোঝানো যাচ্ছে। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, তারা আরও পরিণত সম্পর্ককে গঠন করতে পারবেন। আর যারা নতুন সম্পর্কে যেতে চান, তাদের জন্য এই সময় মানসিক সংযোগ অনেক গভীর হবে। সন্তান সংক্রান্ত বিষয়েও শুভ ইঙ্গিত রয়েছে। আপনি যদি পিতা বা মাতা হয়ে থাকেন, তাহলে সন্তানদের সঙ্গে মানসিক সংযোগ বাড়বে, যারা আপনার পরামর্শে সাড়া দেবে। আর যারা সন্তান লাভের পরিকল্পনায় আছে, তাদের ক্ষেত্রেও এটি একটি মানসিক প্রস্তুতির সময়, যেখানে মন শান্ত, সুশৃঙ্খল চিন্তা এবং প্রতিটি সিদ্ধান্তে বুদ্ধির দীপ্তি। তবে একটি সাবধান বার্তা, বুধ যখন পঞ্চম ঘরে থাকেন, তখন তিনি অতিরিক্ত বিশ্লেষণের দিকে ঝোঁক আনেন। প্রতিটি কথা, প্রতিটি অনুভব বিশ্লেষণ করতে করতে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। এই সময় নিজেকে মনে করিয়ে দিন, সব কিছুতেই যুক্তি খোঁজা জরুরি নয়। কিছু সিদ্ধান্ত হৃদয়ের অনুভব থেকেই নিতে হয়। এই অবস্থান যেন আপনার হৃদয়কে দেয় যুক্তির ডানা আর যুক্তিকে দেয় আবেগের উষ্ণতা। একই সঙ্গে রাজকুমার বুধ আগামী 6 জুন থেকে 22 জুন পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ এক্ষেত্রে বুধের অবস্থান হবে মকর রাশির 6ষ্ঠ ঘর। এটা এমন একটা সময় যখন মস্তিষ্ক তীক্ষ্ণ হয়, চিন্তার গতি বাড়ে এবং সমস্যার গভীরে গিয়ে সমাধান খুঁজে পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। মিথুন বুধের নিজস্ব ক্ষেত্র, তাই এখানে তার প্রকাশ মুক্ত ও কার্যকর হয়।
একই সঙ্গে আপনার শত্রু দমন হয়। এই সময় যারা আপনার বিরুদ্ধে ছিল তাদের কৌশল ব্যর্থ হবে। আপনি নিজের বুদ্ধি ও কথাবার্তার মাধ্যমে প্রতিরোধ করতে পারবেন। শত্রুরা আপনাকে ভয় না পেলেও সম্মান করতে বাধ্য হবে। যারা দীর্ঘদিন কোনো রোগে ভুগছিলেন এই সময় তারা চিকিৎসায় উন্নতি পেতে পারেন। তবে কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। একই সঙ্গে আপনার কর্মক্ষেত্রে উন্নতি দেখা যায়। চাকরি বা কাজের জায়গায় নতুন আইডিয়া ও সমস্যা সমাধানের দক্ষতা আপনাকে আলাদা করে তুলবে। ব্যস্ততা বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশংসাও আসবে। যেসব ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি সোনার সময়। বুধ আপনাকে বিশ্লেষণী ক্ষমতা দেবে, যা পরীক্ষায় সঠিক উত্তর খুঁজে বের করতে সাহায্য করবে। তবে এখানে কিছু সতর্কতাও আপনাকে অবলম্বন করতে হবে, যেমন অতিরিক্ত ব্যস্ততা বা দুশ্চিন্তা। অনেক কাজ একসাথে করতে গিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে, তাই সেই দিকটা বিবেচনা করবেন। কথার ভুল ব্যাখ্যা হতে পারে। আপনি খুবই যুক্তিবাদী কথা বললেও অন্যরা কিন্তু মাঝে মাঝে সেটিকে অহংকার মনে করতে পারে, তাই অবশ্যই কথাবার্তা সমঝে বলবেন। তর্ক এড়িয়ে চলাই ভালো, বিশেষ করে সহকর্মী বা কর্মচারীদের সঙ্গে অকারণে বুদ্ধির লড়াই থেকে বিরত থাকাই ভালো হবে আপনার এই সময়। বুধের এই অবস্থান আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি, বিশ্লেষণ শক্তি ও যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গি দেবে। আপনার কর্মক্ষেত্র, রোগ প্রতিরোধ এবং প্রতিযোগিতায় উন্নতি দেখা যায়। তবে বিচক্ষণতার সঙ্গে কথাবার্তা বলা আর নিজের চিন্তার ভারসাম্য রাখা এই সময়ে মূল চাবিকাঠি। শ্রোতা বন্ধুরা, আগামী মে মাসের 15 তারিখে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন। সব থেকে বড় গোচরগুলির মধ্যে একটি দেবগুরু বৃহস্পতির গোচর। 15ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত তিনি মিথুন রাশিতে গোচর করবেন। আবার 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত তিনি কর্কট রাশিতে গোচর করবেন এবং 5ই ডিসেম্বর তিনি পুনরায় মিথুন রাশিতে ফিরে এসে বক্রী হবেন। আগামী 15ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ঘরেই অবস্থান করছেন। আগেই বলেছি, পঞ্চম ঘরটি আপনার সৃজনশীলতা, প্রেম, শিক্ষা, সন্তান, ভবিষ্যৎ পরিকল্পনা ও বুদ্ধিবৃত্তির ঘর। এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুবই শুভ লক্ষণ। এই সময়ে আপনি হয়তো এমন এক ধারণা বা স্বপ্ন নিয়ে ভাবছিলেন যা আজ অবধি বাস্তবে রূপায়িত হয়নি, কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রজ্ঞা এবং আশীর্বাদ আপনাকে সেই ভাবনাগুলোকে বাস্তবতার রূপ দিতে সাহায্য করেছিল। যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি ছিল সৌভাগ্যময়। পরীক্ষায় ভালো ফল, গবেষণায় সাফল্য কিংবা উচ্চশিক্ষার সুযোগ সব কিছুতেই এক অলৌকিক সহায়তা কাজ করেছে। প্রেমজ জীবনে যারা দোলাচলের মধ্যে ছিলেন তারা হয়তো এই সময় একজন উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছেন, অথবা সম্পর্ক আরও গভীর হয়েছে। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি মানে ভবিষ্যতের পথ নির্দেশ, এমন সিদ্ধান্ত নেওয়া যা পরে গিয়ে দীর্ঘমেয়াদে আপনাকে নিরাপত্তা দেবে। তবে অতিরিক্ত আশা কিংবা আত্মবিশ্বাস এই সময় বাড়তে পারে, যা কখনো কখনো পরিকল্পনার চেয়ে বাস্তবতা থেকে দূরে সরিয়ে নেয়। কিন্তু আগামী 15ই মের পরে দেবগুরু বৃহস্পতির এক নতুন অবস্থান মকর রাশির জন্য একটি নতুন অধ্যায়। ষষ্ঠ ঘরটি আপনার প্রতিযোগিতা, শত্রুতা, ঋণ, রোগ, কর্মক্ষেত্র ও দৈনন্দিন সংগ্রামের ঘর, যেখানে দেবগুরু বৃহস্পতির প্রবেশ মানেই জ্ঞান দিয়ে যুদ্ধে জেতা, অস্ত্র নয় শাস্ত্র দিয়ে জেতা, প্রজ্ঞা দিয়ে প্রতিকূলতা জয় করা। এই সময়ে আপনার কর্মজীবনে নতুন নতুন দায়িত্ব আসতে পারে, যা শুরুতে চাপের মনে হলেও আসলে আপনাকে নতুন পর্যায়ে নিয়ে যাবে। আপনি যদি কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন তাহলে একটু ধৈর্য ধরুন। দেবগুরু বৃহস্পতি আপনাকে সঠিক চিকিৎসা বা সঠিক উপদেশের মাধ্যমে সুস্থতার পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে কোনো ফলাফলের জন্য অপেক্ষা করবেন না। ঋণ সংক্রান্ত চাপ থাকলেও সেই সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। এমন কিছু সুযোগ তৈরি হতে পারে যেখানে আপনি অতিরিক্ত আয় করতে পারবেন এবং দেনা কমিয়ে আনতে সক্ষম হবেন। শত্রু বা গোপন প্রতিদ্বন্দ্বীরা আপনার সামনে এসে দাঁড়াতে পারে, কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। এই সময়টা যেমন কঠোর পরিশ্রমের, তেমনই ন্যায়ের মাধ্যমে জয়লাভেরও। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনার দশম ঘরে অর্থাৎ তুলা রাশিতে। এই দৃষ্টি কর্মক্ষেত্র, দায়িত্ব, সামাজিক অবস্থান এবং পেশাগত উন্নতির দিককে আলোকিত করবে। যারা কর্পোরেট বা প্রশাসনিক জগতে কাজ করেন তাদের জন্য সময়টা হয়ে উঠতে পারে গুরুজনের আশীর্বাদ প্রাপ্তির সময়। আপনার কর্মদক্ষতা ও নৈতিক মূল্যবোধের কারণে আপনি এক অন্যরকম স্থায়িত্ব পেতে পারেন পেশাগত ক্ষেত্রে। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ ধনু রাশিতে। এই ঘর আত্মচিন্তা, গোপন ব্যয়, নিঃস্বার্থতা এবং বিদেশ সংযোগের ঘর। দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আত্মোপলব্ধির দ্বার খুলে দিতে পারে। কেউ কেউ বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিক চর্চা বা নিঃস্বার্থভাবে কিছু করার অনুপ্রেরণা পেতে পারেন। আবার কেউ নিজের গোপন দুর্বলতাকে জয় করার সাহসও খুঁজে পেতে পারেন এই সময়ে। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে। এই ঘর হচ্ছে আপনার আয়, বাকশক্তি এবং পারিবারিক শান্তির ঘর। দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা, ভাষার মধ্যে শুভতা এবং পারিবারিক বন্ধনে উন্নতি এনে দিতে পারে। আপনি হয়তো কারোর উপকারে কিছু বলবেন যার প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে।
আবার আগামী মে মাসের 18 তারিখে রাহু কেতুরও গোচর রয়েছে। 18 মে রাহু কুম্ভ রাশিতে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। আপনারা জানেন যে রাহু কেতু সবসময় ঘড়ির কাঁটার দিকেই গোচর করে, আর অন্যান্য গ্রহগুলি কিন্তু ঘড়ির কাঁটার উল্টো দিকে গোচর করে। ঠিক যতদিন পর্যন্ত রাহু আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে, আপনি হঠাৎ করে মিডিয়া, ডিজিটাল জগৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেটাফিজিক্স, এমনকি গুপ্ত জ্ঞানের দিকেও কিন্তু আকৃষ্ট হচ্ছেন। রাহু এখানে সাহস দেয়, কিন্তু সেই সাহসে ঝুঁকিও থাকে। আপনার ভেতরে এক শক্তি কাজ করছে যে আপনাকে নতুন করে পথ দেখাচ্ছে। এই রাহু একদিকে ভয় জাগানিয়া, কিন্তু অন্যদিকে উচ্চ শক্তির বাহক। একই সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে, যেখানে মঙ্গলের অবস্থান রয়েছে। সম্পর্কের ঘরে উত্তেজনা ও আবেগ যথাযথভাবে পরিচালিত হলে এটা হতে পারে নতুন বিজয়ের সূত্রপাত। নবম ঘরে রাহুর দৃষ্টি ভাগ্যে রূপান্তরের আভাস। একই সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার লাভের ঘরে, অর্থাৎ একাদশ ঘরে। হয়তো যে কর্ম আপনি করে চলেছেন সেই কর্মের কিন্তু একটা বড় পুরস্কার আপনার জন্য থাকতেই পারে। আর একাদশ ঘরে রাহুর দৃষ্টি মানে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। একই সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় ঘরে, নতুন কিছু শুরু করার সময় কিন্তু এসে গেছে। কিন্তু যখন রাহুর গোচর হচ্ছে আপনার দ্বিতীয় ঘরে, এই সময় শুরু হচ্ছে এমন এক মহাজাগতিক অধ্যায়, যখন ছায়াগ্রহ রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে, যা মকর রাশির দ্বিতীয় ঘর। এই ঘর প্রতীক হয়ে দাঁড়ায় আপনার বাচনভঙ্গি, আর্থিক সঞ্চয়, পারিবারিক পরিবেশ এবং মুখের শক্তির। রাহু যে সর্বদা প্রচলিত নিয়মের বাইরে হাঁটে, যে সাধারণ পথ পরিহার করে অদ্ভুত, আশ্চর্য ও রহস্যময় পথে চলতে ভালোবাসে, সে এখন নিজের স্বগৃহে প্রবেশ করছে। কুম্ভ রাশি যা উদ্ভাবন, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাধীন চিন্তা ও ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে, রাহু এখানে যেন নিজের খেলার মাঠে পৌঁছে গেছে। এখন যদি দ্বিতীয় ঘরের কথা বলি, তাহলে বুঝে নিতে হবে এটি কেবল টাকা পয়সার ঘর নয়, এটি আপনার মুখের শক্তি, কথার ওজন এবং পরিবারে আপনার ভূমিকার প্রতিচ্ছবি। রাহুর এই আগমন যেন এক অলৌকিক ভাষার পরিবর্তন নিয়ে আসে। আপনি যেভাবে কথা বলেন সেই ধারা বদলে যেতে পারে, আপনার শব্দে জড়িয়ে যেতে পারে এমন কিছু যা মানুষকে আকর্ষণ করে, আবার বিভ্রান্তও করে। এই সময়ে অনেক মকর রাশির জাতক জাতিকা হঠাৎ করে অসাধারণ বক্তব্য, কন্টেন্ট ক্রিয়েশন, পাবলিক স্পিকিং অথবা এমন কিছু পেশায় সাফল্য পেতে পারেন যেখানে কণ্ঠ, ভাবনা বা অভিব্যক্তি মূল অস্ত্র। আবার কেউ কেউ ভুল ব্যাখ্যা, গুজব বা বিভ্রান্তিকর তথ্যেরও শিকার হতে পারেন। আর্থিক দিক থেকে এটি একটি রহস্যময় অধ্যায় হতে চলেছে। হঠাৎ করেই টাকা আসতে পারে, কিন্তু সেটা কোথা থেকে আসছে বা কতদিন থাকবে তা কিন্তু বোঝা কঠিন, কারণ রাহুর দান কিন্তু খুব বেশি দিন থাকে না। রাহুর দান হয় বিচিত্র লাভ। রাহু কেতু কিন্তু সবসময় বিচিত্র ফল দিয়ে থাকে। অনেকে প্রযুক্তি, বিদেশি উৎস অথবা অনলাইন ইনকামের দিকে লাভবান হতে পারেন, কিন্তু এই লাভের সাথে ঝুঁকিও কিন্তু থাকবে, কারণ একাধারে রাহু পাপী গ্রহ, ছায়া গ্রহ, বিভ্রান্তিকর গ্রহ। আপনার ভাবনা পরিবারের বাকিদের থেকে একেবারে ভিন্ন হয়ে উঠতে পারে। আবার কিছু মানুষের ক্ষেত্রে পরিবার থেকেই আসতে পারে রহস্যময় সহায়তা। কেউ কথা না বলেও আপনাকে বোঝাতে পারবে তার ভালোবাসা। এই রাহু গোচরের সময় আপনি যদি বুদ্ধিমত্তা ও ধৈর্যের সঙ্গে চলেন, যদি নিজের কথায় সত্য স্পষ্টতা রাখেন, তাহলে আপনার কণ্ঠই হয়ে উঠতে পারে ভবিষ্যতের ধ্বনি। কারণ রাহু কেতু চাইলে একজনকে বিজ্ঞানী বানাতে পারে, আবার একজনকে সাধকও বানাতে পারে। রাহুর সাথেই কেতু একসাথেই গোচর করবে আপনার অষ্টম ঘরে। কেতু হলো মুক্তির প্রতীক, যে বাইরের জগতে নয় বরং অন্তর্জগতে বিশ্বাস করে। যখন কেতু অষ্টম ঘরে থাকে, তখন সে আপনাকে ভেতর থেকে বদলে দিতে চায়, এমনভাবে যেন আপনি পুরনো পরিচিতিকে ফেলে দিয়ে নতুন একজন নিজেকে আবিষ্কার করেন। এটা এমন এক সময় যখন আপনার জীবনে গোপন কিছু উন্মোচিত হতে পারে, পুরনো কোনো গোপন তথ্য, পারিবারিক রহস্য, এমনকি অতীতের কোনো সম্পর্ক বা ঘটনা আবার সামনে আসতে পারে। তবে এই সবই ঘটবে আপনার রূপান্তরের জন্য। এই সময় কেতু আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তুলতে পারে আপনার। কেউ কেউ যোগ, তন্ত্র, ধ্যান বা এমন কোনো গোপন বিদ্যায় আকৃষ্ট হতে পারেন যা তাদের আত্মাকে জাগিয়ে তোলে। অষ্টম ঘরের কেতু অনেক সময় পূর্বজন্ম, আত্মিক ঋণ বা কার্মিক বন্ধনের ফল প্রকাশ করে। যারা গবেষণামূলক পেশায় রয়েছেন তাদের জন্য এই সময়টি অসাধারণ, কারণ কেতু অজানা রহস্য উদ্ঘাটনে সাহায্য করে। চিকিৎসা, ফরেন্সিক, মাইস্টিক বিজ্ঞান বা মনস্তত্ত্বের জগতে আপনি নিজেকে অন্যরকমভাবে প্রকাশ করতে পারবেন। কিন্তু এই সময় আপনাকে সতর্কভাবেও চলতে হবে এবং সাবধানতা বজায় রাখতে হবে। এই সময় যদি হঠাৎ কোনো স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তন আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবশ্যই কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে যে কোনো কাজ আপনাকে সাবধানের সাথে করতে হবে, যেমন হাত কেটে যাওয়া, ছ্যাঁকা লেগে যাওয়া সহ আরও অন্যান্য দুর্ঘটনা ঘটতেই পারে, কারণ কেতু আপনার অষ্টম ঘরে। অবশ্যই আপনার কাজের সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি চালালে আস্তে চালাবেন।
একই সঙ্গে রাহু দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠ ঘরে। কেউ যদি আপনার বিরুদ্ধে গোপন কাজ করছিল সেটা প্রকাশ্যে চলে আসতে পারে। আপনি হঠাৎ কোনো অদ্ভুত সাহস ও কৌশল নিয়ে এমন প্রতিপক্ষকে মোকাবিলা করবেন যা আপনাকেই অবাক করবে। রাহু দৃষ্টি মানে কিছুটা অনিয়ম, কারণ ষষ্ঠ ঘর আপনার স্বাস্থ্যের ঘর। এই সময় পেটের সমস্যা, হজমের সমস্যা, অ্যালার্জি জাতীয় কোনো কিছু হঠাৎ যদি দেখা দেয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যে কোনো রকম শ্বাস প্রশ্বাস সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। একই সঙ্গে রাহুর দৃষ্টি যখন আপনার ষষ্ঠ ঘরে থাকছে তখন মানুষের চিন্তা এমন জটিল হয়ে পড়ে যে সহজ কথাও বিভ্রান্তিকর মনে হয়। অতিরিক্ত বিশ্লেষণ, ওভার থিঙ্কিং এবং হঠাৎ অনেক কিছু জানার খিদে দেখা যায়, যা মাঝে মাঝে মানসিক বিশ্রামের ঘাটতিও তৈরি করে। তাই অবশ্যই নিজের কাজের পর অবশ্যই বিশ্রাম নেবেন। তবে এই দৃষ্টিতে অদ্ভুত সাহস ও বুদ্ধিদীপ্ত প্রতিরক্ষা ক্ষমতা আসে আপনার। আপনি সহজে হার মানবেন না। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় এই সময়ে জয়ের সম্ভাবনা কিন্তু প্রবল। একই সঙ্গে রাহু দৃষ্টি থাকছে আপনার দশম ঘরে। দশম ঘর হচ্ছে কর্মক্ষেত্র, সামাজিক মর্যাদা, পেশাগত দায়িত্ব, লক্ষ্য, কর্তব্যের ঘর। আগেই বলা হয়েছে রাহু দৃষ্টি এখানে পড়লে কর্মজীবনে অদ্ভুত কিন্তু আকর্ষণীয় পরিবর্তন দেখা যায়। আপনি এমন কিছু কাজে মনোযোগ দিতে পারেন যা আগে কখনো করেননি। চাকরি বা ব্যবসায় হঠাৎ করেই এক নতুন পথ খুলে যেতে পারে যা প্রচলিত ধারার বাইরে। প্রযুক্তি, গণমাধ্যম, রহস্যমূলক বা বিদেশ সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত হলে রাহু দৃষ্টি অত্যন্ত ফলপ্রসূ। একই সঙ্গে কর্মজীবনে দ্রুত অগ্রগতি দেখা যায়। রাহু আপনার ভেতরে এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা ও ঝুঁকি নেওয়ার সাহস জাগিয়ে তোলে, ফলে আপনি দায়িত্ব নিতে ভয় পাবেন না। কেউ হয়তো আপনাকে হঠাৎ করেই বড় প্রজেক্ট বা পদের দায়িত্ব দিতে পারে। একই সঙ্গে আপনি এখন কাজের ক্ষেত্রে অনেক বেশি কৌশলী হয়ে উঠবেন। শুধুমাত্র কঠোর পরিশ্রমই নয়, বরং কিভাবে স্মার্ট ওয়ার্ক করতে হয় তা আপনি রপ্ত করে ফেলবেন। একই সঙ্গে আপনার সম্মান ও স্বীকৃতি বাড়তে দেখা যায়। যদি আপনি সঠিক পথে থাকেন এই সময় আপনার কাজে সবার নজর পড়বে। আপনি হয়তো এমন কিছু করে বসবেন যা আপনাকে সমাজে বা আপনার কর্মক্ষেত্রে আপনাকে স্বতন্ত্র করে তুলবে। তবে এক্ষেত্রেও কিছু সতর্কতা আপনাকে রাখতে হবে। রাহুর প্রভাব অনেক সময় অহংকার, আমি সব পারি ভাব জাগিয়ে তোলে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যারা অভিজ্ঞ আছেন তাদের কাছে পরামর্শ নেবেন। কাজের ক্ষেত্রে কিছু গোপন শত্রু বা পেছনে ষড়যন্ত্র হতে পারে। কারণ নিয়ে অতিরিক্ত সমালোচনা, অতিরিক্ত গল্পগুজব থেকে দূরে থাকবেন, সাবধান থাকবেন, কিন্তু ভয় পাবেন না। রাহুর এই দৃষ্টি আপনাকে আলোকিত রহস্যময় কর্মপথে নিয়ে যেতে পারে। আপনি প্রচলিত পথে না গিয়ে এমন কিছু করতে পারেন যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তবে স্মরণ রাখবেন, রাহুর শক্তি নিয়ন্ত্রণে রাখলে সাফল্য আপনার হাতের মুঠোয়, আর নিয়ন্ত্রণ হারালে বিভ্রান্তি। নিয়ন্ত্রণ কখন হারায়? যখন আপনি কোনো নেশার সাথে জড়িয়ে পড়েন, তখন বিশেষ করে রাহুকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি। একই সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার নিজের ঘরে। আপনি নিজের জীবন, পরিচয় ও ভবিষ্যৎ সম্পর্কে গভীরভাবে ভাবতে শুরু করবেন। আত্মচেতনার এক নতুন স্তরে প্রবেশ ঘটবে। এই সময়ে আপনি নিজেকে নতুন করে গড়ে তুলতে চাইবেন। চেহারায়, অভ্যাসে, এমনকি চিন্তাধারায়ও পরিবর্তন আসবে। আপনি নিজের সম্পর্কে অনেক প্রশ্ন করতে শুরু করতে পারেন। আমি কে? আমি কি চাই? আমার উদ্দেশ্য কি? এ যেন আত্মপরিচয়ের এক অলৌকিক যাত্রা, যেখানে আপনি নিজেই নিজের গুরু হয়ে উঠেছেন। অনেকের কাছে আপনি রহস্যময় হয়ে উঠতে পারেন, কারণ আপনার মধ্যে এক ধরনের আকর্ষণীয় পরিবর্তন দেখা যায়। চোখে চাহনি তীক্ষ্ণ হবে, মুখে কথা কম, কিন্তু মন ভরে যাবে গভীর চিন্তায়। আপনি হঠাৎ করেই খুব বেশি ব্যক্তি স্বাধীনতা চাইতে পারেন। যে পথে আপনি হাঁটছেন তার অন্যদের মতামতের দ্বারা নির্ধারিত হবে না। আপনার নিজের মতো করে বাঁচার ইচ্ছা তীব্র হয়ে উঠবে। এতে আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি আপনার উপস্থিতিও হবে আরও শক্তিশালী। শরীরের দিক থেকেও আপনি অনেক কিছু পরিবর্তনের কথা ভাবতে পারেন, হয়তো রূপচর্চা, ব্যায়াম বা নতুন পোশাকের স্টাইল। এই দৃষ্টিতে নিজেকে নতুন করে উপস্থাপন করার প্রবণতা বাড়ে। রাহুর রহস্যময় প্রভাবের কারণে আপনার ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে অনেক বেশি প্রভাবশালী। বিশেষত জনসমক্ষে আপনি যা বলবেন সেটি মানুষ শুনবে এবং খেয়াল রাখবে। তবে এই সময় সতর্কতা নয়, উপলব্ধি। এই সময় আবেগ নয়, বরং নিজেকে জানার প্রয়াসে থাকুন। রাহুর দৃষ্টি যেমন আপনার ভেতরে আলো জাগাতে পারে, তেমনি অহংকারের এক ছায়াও ফেলতে পারে। তাই আত্মবিশ্বাস আর আত্মবিভ্রম এই দুইয়ের মাঝখানে ভারসাম্য রাখা জরুরি। এই মুহূর্তে গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার তৃতীয় ঘরে অবস্থান করছেন, কিন্তু আগামী 31শে মে তিনি আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবেন। তখন গৃহ ও পারিবারিক জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। মনের শান্তির জন্য আপনি অনেক বেশি মনোযোগী হবেন। এই সময় গৃহস্থালী ও পরিবার থেকে লাভ হতে পারে। তবে কিছু সময় আপনার মন খুব সক্রিয় থাকবে, বিশেষ করে নতুন কোনো প্রকল্প বা কাজের জন্য। মনের মধ্যে সৃজনশীলতা থাকবে,
তাই আপনি ঘরের সাজসজ্জা বা পরিবেশ নিয়ে নতুন কিছু করতে চাইতে পারেন। আপনি হয়তো কোনো পুরনো সম্পর্ক বা গৃহস্থালির সমস্যার সমাধান খুঁজে পাবেন। পারিবারিক জীবনকে প্রাধান্য দিয়ে শান্তি ও সম্পর্কে গভীরতা বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন, এই সময় আত্মবিশ্বাসী ও সাহসী হতে হতে কোনো কিছু দ্রুত করতে গিয়ে তাড়াহুড়ো করলে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে, বিশেষ করে বাড়ির কাজ বা সম্পর্কের বিষয়ে। আবার আগামী 29শে জুন গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবেন। এই সময় আপনার প্রেমজ জীবন বেশ মধুর ও আনন্দদায়ক হতে পারে। একে অপরের সঙ্গে সম্পর্ক গভীর হতে পারে। বিশেষ করে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, আবেগে ও ভালোবাসায় এক নতুন স্তরের সংযোগ তৈরি হতে দেখা যায়। আপনি কোনো সৃজনশীল প্রকল্পে অংশ নিতে পারেন বা নতুন সৃজনশীল দক্ষতা বিকাশ করতে পারেন। শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত বা অন্য কোনো সৃজনশীল ক্ষেত্রে বিশেষ প্রতিভা বিকশিত হবে। এই সময় আপনি নতুন কিছু শিখতে বা প্রাচীন জ্ঞান বা অভিজ্ঞতা নতুনভাবে বোঝার সুযোগ পেতে পারেন। এটি শিক্ষাগত ক্ষেত্রে উন্নতি ও সাফল্যের সময় হতে পারে। সন্তানদের সাথে সম্পর্ক উন্নত হবে, তাদের প্রতি বিশেষ যত্ন ও ভালোবাসা থাকবে। নতুন কিছু পরিকল্পনা বা উদ্যোগে তাদের সহযোগিতা লাভ করতে পারেন। এখানে গুরুশ্রেষ্ঠ শুক্রের অবস্থান হালকা মিষ্টি প্রভাব ফেলবে, তবে অতিরিক্ত আবেগ বা সম্পর্কের প্রতি এক ধরনের অবাস্তব আশা তৈরি হতে পারে। তাই বাস্তবতার দিকে নজর রেখে সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই সময়টা সৃজনশীলতা ও প্রেমের ক্ষেত্রে আপনার জন্য একটি খুবই ফলপ্রসূ সময় হতে পারে। তবে সমস্ত কিছুই নির্ভর করবে আপনার জন্মছকের ওপর। জন্মছকের গ্রহের অবস্থান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জীবনের লগ্নেরও একটা গুরুত্ব আছে। তাই অবশ্যই নিজের জন্মছক দেখে নেবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। আর অবশ্যই এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত বোধ করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।